আসসালামু আলাইকুম। তোমরা সকলে ভালো আছো? আসসালামু আলাইকুম। তোমরা সকলে নিশ্চয়ই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে আমরা পড়ব বাংলাদেশের বিশ্ব পরিচয়ে ক্লাস 7-এ দ্বিতীয় অধ্যায়, বাংলাদেশের সংস্কৃতি ও সাংস্কৃতিক বৈচিত্র্য। এর আলোকে আমরা আজকের পাঠ পড়ব 1, 2 ও 3। পাঠ 1-এ আছে বাংলাদেশের সাংস্কৃতিক বৈচিত্র্যের ধারণা। তার পাঠ 1-এ পয়েন্ট হিসেবে আমরা পড়ি সাংস্কৃতিক বৈচিত্র্যে ধর্মের ভূমিকা। বৈচিত্র্যে ধর্মের ভূমিকা। সংস্কৃতি তো আমরা বুঝতে জানি যে সাংস্কৃতিক বৈচিত্র্যে ধর্মের ভূমিকা মানে ধর্ম মানুষের ব্যক্তি ও সমাজে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আর আগে মানুষ প্রকৃতি পূজা করত, যেমন যে শক্তিশালী যেগুলো ছিল সূর্য, চন্দ্র, নদী, এগুলো পূজা মানুষ করত। এগুলো পূজা করতে করতে যখন ব্রাহ্মণ ধর্ম প্রচার হলো, তখন আস্তে আস্তে যখন ধর্ম প্রচার হলো, পুরাতন যে যে প্রকৃতি পূজা করতো তার কিছু কিছু এই ধর্ম আসার পরে এর কিছু কিছু দেব দেবী পূজা করলো থাকলো, প্লাস নতুন দেব দেবী পূজা চালু হলো। এরপর থেকে আস্তে আস্তে মানুষ নতুন নতুন ধর্মে হলো। আর প্রাচীন কাল থেকে হিন্দু ধর্মের এই মহাদেশে হিন্দু ধর্মের প্রচার ছিল সবচেয়ে বেশি, এবং হিন্দু ধর্মের ব্রাহ্মণ সমাজের সবচেয়ে নিচু যে জাতটা ছিল, সে জাতের মানুষ কি করলো, আস্তে আস্তে অন্য ধর্মে, মুসলমান ধর্মে আকৃষ্ট হতে থাকলো। এবং সুধী সাধকরা যারা এই দেশে মুসলমান ধর্ম মানে ইসলাম ধর্ম প্রচারের জন্য ভূমিকা সবচেয়ে বেশি, কারণ তাদের মাধ্যমে এই দেশে মুসলমান ধর্মের প্রচার শুরু হয় এবং আস্তে আস্তে মানুষ মুসলমান ধর্মে আখ্যায়িত হয়। এরপরে এছাড়া আমাদের মুসলমানদের ধর্মের দুটি উৎসব আছে। একটি হচ্ছে ঈদুল ফিতর ও ঈদুল আজহা। এছাড়াও আরো কিছু আছে, সেটা হচ্ছে শবে বরাত, শবে কদর ও ঈদে মিলাতুন নবী। এগুলো মুসলমানদের ধর্ম উৎসব পালন করে। এরপরে এছাড়া আমাদের দেশে আরো দুটি ধর্মের মানুষ আছে, তারা হচ্ছে এক বৌদ্ধ ধর্ম, বৌদ্ধ ধর্মের ও খ্রিস্ট ধর্ম। এখন বৌদ্ধ ধর্মের অনুসারীরা ভিক্ষু মানে গৌতম বুদ্ধের বৌদ্ধ পূর্ণিমা জন্মদিন উপলক্ষে তারা বৌদ্ধ পূর্ণিমা পালন করে থাকে। আর খ্রিস্টানরা খ্রিস্ট ধর্মে যীশু খ্রিস্টের জন্ম তাকে উপলক্ষ করে তারা বড়দিন উৎসব পালন করে থাকে। এই সবের মাধ্যমে এই দেশে ধর্মের মাধ্যমে সাংস্কৃতিক বৈচিত্র্য প্রকাশ ঘটে থাকে এবং একে অন্যের ধর্মের আমন্ত্রণ জানিয়ে থাকে এবং একজন আরেকজনের ধর্মের উৎসবে তারা
অংশগ্রহণ করে থাকে। এর মাধ্যমে বোঝা যাচ্ছে যে বাংলাদেশের সংস্কৃতি ও সাংস্কৃতিক বৈচিত্র্যের মধ্যে মিল রয়েছে। এরপর হচ্ছে ভাষা। ভাষা বিচারে বৈচিত্র্য কি ভাষা। ভাষা আমাদের দেশে মূলত প্রধান ভাষা হচ্ছে বাংলা। আমরা সকলেই বাংলা ভাষায় কথা বলি। এছাড়াও অন্য অন্য ভাষারও আবির্ভাব আছে। যেমন আমাদের যেমন বাংলা ভাষার আবির্ভাব আছে, আমরা অধিকাংশ মানুষ বাংলা ভাষায় কথা বলি, কিন্তু এছাড়াও আরো কিছু ভাষা আছে, তা হচ্ছে ক্ষুদ্র নৃগোষ্ঠী। তোমরা এটা জানো যে ওদের নিজস্ব ভাষা, সংস্কৃতি, পোশাক আশাক, খাদ্য আবার সবকিছু কি আলাদা আলাদা। তো ওদের একটা নিজস্ব কি আছে, ভাষা আছে। ওরা যখন নিজেরা কথা বলে তখন তাদের নিজস্ব ভাষা, তাদের নিজস্ব মাতৃভাষায় কথা বলে। এছাড়া যখন আমাদের সাথে ভাষাভাষী আমাদের সাথে যখন কথা বলে তখন তারা বাংলা ভাষা ব্যবহার করে থাকে। এছাড়াও অন্যান্য দেশ থেকে ভাগ্য অন্বেষণের জন্য যখন এদেশে পর্তুগিজ, অস্ট্রিক, দ্রাবিড়, আরবি, ফার্সি এইসব লোকেরা যখন এই দেশে আগমন করতে থাকে তখন তাদেরও ভাষা আর আমাদের ভাষার মধ্যে একটা মিশ্রণ ঘটে যায়। এইভাবে বাংলাদেশের সাংস্কৃতিক ও সংস্কৃতির মধ্যে ভাষা একটা বৈচিত্র্য দেখা যায়। তারপরে হচ্ছে সম্প্রদায়। সম্প্রদায় দেখো, সম্প্রদায়ের বিচারে সাংস্কৃতিক বৈচিত্র্য। ধর্ম ও ভাষার পরপরই কি দেখো, ধর্ম ও ভাষার মাঝেও কিন্তু আমরা এই সাংস্কৃতিক সম্প্রদায়টা বুঝতে পারি। ধর্ম ও ভাষার পরপরই কি সম্প্রদায়ের চিন্তার দিক থেকে বাংলাদেশের সংস্কৃতির মধ্যে কিছু বৈচিত্র্য আছে। যেমন এই দেশে বিভিন্ন 4 ধর্মের যদি সম্প্রদায়ের লোক থাকে তাদের মধ্যে দেখবে ধর্ম, আচার আচরণ, খাদ্যাভ্যাস, রীতিনীতি সব কিছুর মধ্যে কি আছে, ভিন্নতা আছে। তারপরও একে অন্যের মধ্যে এই মিশ্রণগুলো ঘটে থাকে। যেমন যে হিন্দু সম্প্রদায়ের যদি চিন্তা করি, হিন্দু সম্প্রদায় তাদের বিবাহ উৎসব পালন করা একরকম হিন্দু সম্প্রদায়। মুসলমানদের যদি চিন্তা করি তাহলে মুসলমানদের আরেক রকম হয়। যেমন বিয়ে দিয়ে উদাহরণটা দিই, বিয়ে। তারপরে হচ্ছে খ্রিস্টানদের বিয়ে হয় আরেক রকম। তার মানে প্রত্যেকটার মধ্যে কিছু না কিছু পার্থক্য আছে। পার্থক্য থাকা সত্ত্বেও এই দেশে নানান সাংস্কৃতিক মিলনের মাধ্যমে একটা কি হয়, বৈচিত্র্য দেখা যায় এবং কোনো দ্বন্দ্ব ছাড়া একজন আরেকজনের অনুষ্ঠানের কিছু না কিছু অংশ এক সংস্কৃতি থেকে আরেক সংস্কৃতিতে মিলন ঘটে থাকে। তারপর হচ্ছে বিচিত্র সাংস্কৃতিক মিশ্রণ। বিচিত্র সাংস্কৃতিক মিশ্রণ তাহলে দেখো, বিচিত্র সাংস্কৃতিক মিশ্রণ। বাংলাদেশে বিভিন্ন ধর্ম সম্প্রদায়ের মানুষ যার যার সাংস্কৃতিক আলাদা পরিচয় তুলে ধরতে পারে না। কারণ হচ্ছে প্রত্যেকেরই আমরা কোনো না কোনো নির্দিষ্ট গণ্ডির মধ্যে, সম্প্রদায় গণ্ডির মধ্যে বেঁধে রাখা যায় না।
পাশাপাশি আমাদের চলতে হয়। হিন্দু বলবে না যে আমি হিন্দুভাবে আমাদের আলাদা সংস্কৃতি নিয়ে চলবো, তোমরা মুসলমানরা আমাদের কাছে আসতে পারবে, বা খ্রিস্টানরা বলতে পারবে না যে তোমরা আমাদের কাছে আসতে পারবে না, বৌদ্ধ, কারণ এখানে কোনো ভেদাভেদ করা যায় না। এখানে প্রত্যেক ধর্মে প্রত্যেক সম্প্রদায়ের মানুষ একে অন্যের সংস্কৃতির মাধ্যমে মিলেমিশে একত্রে বসবাস করে থাকে। এবং এই মিশ্রণের মধ্য দিয়ে এই দেশের সংস্কৃতি আমরা বলতে পারি এক বাক্যে বাংলাদেশের সংস্কৃতি। কারণ এখানে হিন্দু সম্প্রদায়ের সংস্কৃতি আছে, তারা বিভিন্ন সময় বিভিন্ন পূজা পার্বণ কীর্তন করে থাকে। খ্রিস্টানরা তাদের বড়দিনের উৎসবে বিভিন্ন বড় বড় অনুষ্ঠান করে থাকে। বৌদ্ধ পূর্ণিমা, রাস পূর্ণিমা এগুলো অনুষ্ঠান পালন করে থাকে, মাঘী পূর্ণিমা করে থাকে, এবং মুসলমানদের ঈদুল আজহা, ঈদুল ফিতর, এই সকলের মাধ্যমে এই দেশের সংস্কৃতি এক সংস্কৃতির পরিণত হয়ে থাকে। এখানে কোনো ভেদাভেদ করা যায় না। আচ্ছা, এরপরে দেখো এই পরের পার্টটা হচ্ছে বাংলাদেশের গ্রাম ও শহরের সংস্কৃতি। এটার সঙ্গে আমরা মোটামুটি সকলেই পরিচিত। পার্ট 2 ও 3 একত্রে এখানে এই পার্টটাতে তোমরা পাবে বাংলাদেশের গ্রাম ও শহরের সংস্কৃতি। গ্রাম ও শহরে সংস্কৃতি, কথার মাঝেও কোনো আমরা একটু পার্থক্য দেখতে পাই। যদি আমরা শুরুতে গ্রামে চিন্তা করি, কারণ হচ্ছে গ্রাম থেকে শহরের উৎপত্তি, আবার কারণ আস্তে আস্তে যখন গ্রামের উন্নয়ন হতে থাকে তখন আস্তে আস্তে সে রূপ নেয় শহরে। তো গ্রাম ও শহর দুটোই কিন্তু রয়েছে বাংলাদেশে। এক সময় বাংলাদেশকে বলা হতো একটি গ্রাম, একটি বড় গ্রাম। তখন মানুষের অর্থনীতি ছিল, বাংলাদেশের গ্রামীণ অর্থনীতি কি? কৃষি। আমাদের দেশ কি? কৃষি প্রধান দেশ। কারণ এই দেশে গ্রামের অধিকাংশ মানুষ কৃষি কাজ করে থাকে, এবং এই কৃষি কাজের মাধ্যমে তার জীবিকা নির্বাহ করে থাকে। কারণ কিছু কিছু মানুষের নিজস্ব জমি আছে, সেই জমিতে সে ফসল উৎপাদন করে সেই ফসলের মাধ্যমে সে সারা বছর জীবিকা নির্বাহ করে থাকে। এবং এছাড়া যাদের জমি নেই তারা তো আর বসে থাকে না, তারা কি করে অন্যের জমি বাগিনে বা চাষাবাদ করার বিনিময়ে সে যে ফসল উৎপাদন করবে তার কিছু অংশ সে ওই জমির মালিককে দিয়ে থাকে, এবং বাকি অংশ সে নিজে নিয়ে নেয়। ওই ফসলের মাধ্যমে, ওই উৎপাদনের মাধ্যমে তার জীবিকা নির্বাহ করে থাকে। এবং শহরের মানুষগুলো, আমরা শহরের সংস্কৃতি যদি চিন্তা করে থাকি, শহরের মানুষ হচ্ছে অকৃষি পেশার সঙ্গে জড়িত। কিসের সঙ্গে? কৃষি তো কোনো গাছপালা লতা পাতা যা কিছু আছে সবকিছু তুমি কিছু না কিছু মাটির থেকে উৎপাদন করছো, মানে সরাসরি এটা মাটির সঙ্গে সম্পর্ক কৃষি। কিন্তু অকৃষিটা ওই কৃষি যে উৎপাদনগুলো আছে তাকে মার্জন করে কোনো নতুন কিছু তৈরি করে, সেটাই হচ্ছে অকৃষি। যেমন তুলা চাষ করে, চিন্তা করো, যে তুলা চাষ করে সেটা আমরা প্রথমে বলবো এটা কৃষি, কারণ এটা উৎপাদন করছে কৃষকে। এই তুলাটা যখন কোনো কারখানাতে নিয়ে তুলার সাহায্যে যখন বস্ত্র তৈরি করে তখন সেটা হয়ে যায় কি? অকৃষি। দাঁড়াও একটু আরেকটু ক্লিয়ার করে দিই। বুঝতে পেরেছ? যে তার মানে এখানে শহরে শিক্ষক, ডাক্তার, ব্যবসায়ী, বিভিন্ন কলকারখানা, গার্মেন্টস এগুলোর মাধ্যমে শহরে মানুষ জীবিকা নির্বাহ করে থাকে। এই হচ্ছে আমাদের মূল বিষয়টা, হচ্ছে গ্রাম ও শহরের সংস্কৃতির মধ্যে পার্থক্য। এখন আমরা গ্রামীণ সংস্কৃতিটা পড়ব। তবে গ্রাম এবং শহরের সংস্কৃতি আলাদা হলো, একে অপরের সঙ্গে কিন্তু একটা সম্পর্ক রয়েই যায়। আমরা পড়ব বাংলাদেশের গ্রামীণ সংস্কৃতি।
আগের পাঠে আমরা পড়েছি যে সবকিছু মানে তুমি নতুন কিছু তৈরি করছো, যেমন তুমি যদি একটা রান্না বান্না করে থাকো, যা তোমরা ক্লাস 6-এ পড়ে আসছো, যে সংস্কৃতিতে যখন তুমি কোনো কিছু রান্না বা তোমার জীবনটাকে সুন্দর করে কোনো কিছুতে সাজিয়ে গুছিয়ে নতুন একটা মাত্রা দিবে, সেটাই হয়ে যাবে তোমার সংস্কৃতি। আবার সংস্কৃতির মধ্যে কিছু আছে বস্তুগত, কিছু অবস্তুগত। যা তুমি দেখো সেটা হচ্ছে তোমার বস্তুগত, যেটা তুমি ব্রেন থেকে মানে দেখা যায় না, কিন্তু তুমি সেটা পরিকল্পনার মাধ্যমে কি করছো, নতুন একটা, যেমন এই বিল্ডিংটা তৈরি করেছো, এটা বিল্ডিংটা তৈরি করতে যে পরিকল্পনা করেছে কোথায় কি হবে না হবে, সেটা হচ্ছে অবস্তুগত সংস্কৃতি। তার মানে আমরা যদি সেই হিসেবে চিন্তা করি যে যে আমাদের যে আচরণের যে যে নতুন নতুন সৃষ্টি বা ভূমিকা রাখে, তাই হচ্ছে কি সংস্কৃতি। তাই হলে যেসব পেশার মানুষ গ্রামে বসবাস করে, যেমন কৃষক, দর্জি, ঝেলে, কামার, কুমার, বৈদ্য, ডাক্তার, মুক্তা, তারপরে হচ্ছে মসজিদের ইমাম, পুরোহিত, এরা সকলে কি গ্রামে বসবাস করে, এবং তারা নানান যাদের নাম বলেছে তাদের নামের সঙ্গে কিন্তু তাদের পেশার একটা সম্পর্ক রয়েছে গেছে। যেমন জেলে, জেলে কি করে, নদীতে মাছ ধরে, তার মানে আমার নামের সঙ্গে কি হয়ে যাচ্ছে, তার পরিচয়টা হয়ে যাচ্ছে। এই সকল মানুষ কি হচ্ছে গ্রামে বসবাস করে থাকে। এখন গ্রামীণ সংস্কৃতিকে আবার কয় ভাগে ভাগ করেছে, 2 ভাগে ভাগ করেছে। একটা হচ্ছে সামাজিক, সামাজিক, অর্থনৈতিক, জীবন ভিত্তিক। তারপরে হচ্ছে উৎসব ও বিনোদন ভিত্তিক। বাংলাদেশের গ্রামীণ সংস্কৃতিকে কি করেছে, যে 2টি অংশে ভাগ করেছে। প্রথম ভাগটা ছিল বাংলাদেশে সামাজিক অর্থনৈতিক জীবন ভিত্তিক, আরেকটা হচ্ছে উৎসব ও বিনোদন ভিত্তিক। এখন উৎসব, গ্রামীণ জীবন প্রধানত কি, এখন আমরা এইটা সম্পর্কে জানব, যে গ্রামীণ অর্থনৈতিক জীবন ভিত্তিক। এখানে গ্রামীণ কৃষি প্রধানত কিসের সঙ্গে জড়িত, কৃষির সঙ্গে জড়িত, ফসলের সঙ্গে জড়িত, মাঠের সঙ্গে জড়িত। এবং কোনো কোনো মানুষের যে সেই আগের আমি যে উদাহরণটা দিয়েছিলাম, কারো নিজস্ব জমি থাকে, কারো নিজস্ব জমি থাকে না। যার নিজস্ব জমি আছে তার সেও সেই উৎপাদন ফসলের উপর জীবিকা নির্ভর করে থাকে, এবং যার জমি নেই সেও কি করছে, ওই উৎপাদনের উপর নির্ভর করে জীবিকা নির্ভর করে থাকে। এবং আগে যেমন মানুষে কি করতো, মাঠে গরু দিয়ে লাঙলের চাষ করত। এখন এই গরু লাঙলের পাশাপাশি এখন মানুষ কি করছে, ট্রাক্টর বা পলির লাঙল, ট্রাক্টর বা কি পলির লাঙল দিয়ে চাষাবাদ করছে। তার মানে কি হচ্ছে, দেখো গ্রামীণ সংস্কৃতির মধ্যে একটু একটু কি হচ্ছে, পরিবর্তন হচ্ছে। আগে কি করতো, গরু দিয়ে হাল চাষ হতো, এই পরিবর্তিত হয়ে ট্রাক্টর বা পলে লাঙল বলে ব্যবহার আসলো। তার মানে আগের চেয়ে মানুষের একটু পরিবর্তন হয়েছে, যে গরু দিয়ে যেখানে চাষাবাদ করতো সেখানে কি করছে, ট্রাক্টর বা পলে লাঙল দিয়ে চাষাবাদ করে থাকে। এবং আগে একই জমিতে দেখা যেত সেচ দিত, এখন কি করছে, সেচ দেওয়ার জন্য সেলু মেশিনের সাহায্যে কি করছে মানুষ এখন কৃষি ও ফসলে পানি সেচ ব্যবস্থা দিয়ে থাকছে। আগে গ্রামে মানুষকে বলা হতো কি, মাছে ভাতে, আমরা বলতাম কি, বাঙালিরা কি বলতাম, যে মাছে ভাতে বাঙালি, মাছে ভাতে বাঙালি।
মাছে ভাতে বাঙালি। এর মাঝে দেখো মাছ, ভাত এবং বাঙালি। বাঙালি আমার পরিচয়, এবং মাছ এবং ভাত। ভাতটা আমরা পাই ধান থেকে। ধান পাই কোথা থেকে? ফসল থেকে। আর মাছ পাই আমরা পুকুর থেকে। তাহলে এই তিনের মিলে আমার একটা পরিচয় হয়ে যাচ্ছে যে মাছে ভাতে বাঙালি। আগে কৃষকের ঘরে গোয়াল ভরা কি থাকতো? ধান থাকতো। গোয়াল বুঝো তো, যেটা গোলা ভরা, সরি, গোলা ভরা ধান থাকতো, যেটা সারা বছরে একটা খাঁচার মতো, যেটা ডুলি বলে, ঢোল বলে, এক এক গ্রামে এক এক ভাষা বলে, ঢোল বলে, ঢুলি বলে, এটা অনেকটুকু এইরকম একটা বড় সড়ো একটা পাত্র। এই পাত্রতে সারা বছর ওই কৃষকরা যা খাবে এবং যা বিক্রি করবে তা আলাদা আলাদা করে সংরক্ষণ করে থাকতো। কিন্তু আস্তে আস্তে গ্রামেও দেখা যাচ্ছে যে সংস্কৃতির, শহরের সংস্কৃতির প্রভাব ফলার ফলে আস্তে আস্তে সে গোলা ভরা ধানের পরিমাণটা কমে যাচ্ছে। এবং মানুষ কীটনাশক, ফসলে যে কীটনাশক, ফসল উৎপাদন বৃদ্ধি করার জন্য যে কীটনাশক ও রাসায়নিক সার ব্যবহার করছে, এর ফলে দেখা যাচ্ছে যে বৃষ্টির পানির মাধ্যমে সেই পুকুর বা নদী, খাল বিলে যে ছোট ছোট মাছ ছিল, সেই মাছগুলি এবং মাছের যে ডিম পাড়ার সেই ক্ষমতাটা আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে, এবং ছোট মাছগুলি কি হচ্ছে? আস্তে আস্তে মারা যাচ্ছে। এখন আর সেই আগের মতো কি পাওয়া যায় না, এত মাছ তাদের কি পাওয়া যায় না। তবু গ্রামের সাধ্যমতো মানুষ কি করছে? খাবারের মধ্যে তার মাছ, মাছ, শাক সবজি, ডাল, ডাল, এগুলো তাদের নিত্য খাবারের মধ্যে থাকে। এটা হচ্ছে গ্রামের সংস্কৃতির মধ্যে। এরপরে আছে গ্রামের সামাজিকের মধ্যে কি দেখো, আরেকটা হচ্ছে তাদের পোশাক আশাক। গ্রামের মানুষ কিন্তু লুঙ্গি ব্যবহার করে থাকে। এই লুঙ্গি সাথে তারা আর কিছু করে না। যদি কোনো উৎসবে হয় তাহলে দেখা যায় যে এর সঙ্গে ফতুয়া বা পাঞ্জাবি ব্যবহার করে থাকে। এবং মেয়েরা কি পরতো? এবং যখন আস্তে আস্তে শহরের সংস্কৃতির কিছু কিছু প্রভাব গ্রামীণ সংস্কৃতির মধ্যে পড়লো, তাদের আচার পোশাক আশাকের মধ্যে পড়লো, তখন আস্তে আস্তে তারা কি করছে? আস্তে আস্তে প্যান্ট শার্ট পাঞ্জাবি এগুলো পরা শুরু করছে ছেলেরা। এবং মেয়েরা আগে শাড়ি পরতো, কিন্তু পরবর্তীতে আস্তে আস্তে সংস্কৃতির পরিবর্তনের ফলে তারা এখন ফ্রক, সেলোয়ার কামিজ, শাড়ি পরিধান করে থাকে। এবং গ্রামের মানুষ কিন্তু আগে কি করতো? এখনো আছে, যে এখনো পরিবর্তন হয়েছে তা নয়, এখনো আছে। অনেকে মাইলকে মাইল, 2-3 মাইল, আমরা যা শহরের মানুষ কল্পনাও করতে পারি না সেই পরিমাণ মাইলকে মাইল একটা বৃদ্ধ মানুষও কিন্তু হেঁটে অনায়াসে চলাফেরা করতে পারে। আর 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 রাস্তাঘাটও তখন এত ভালো ছিল না, উন্নত ছিল না। এখন আস্তে আস্তে রাস্তাঘাটের পরিবর্তন হওয়ার ফলে, নতুন নতুন রাস্তাঘাট তৈরি হওয়ার ফলে দেখা যাচ্ছে যে তাদের গাড়ি, রিক্সা এগুলো ব্যবহার হচ্ছে। তার মানে শহরের সংস্কৃতির কিছু প্রভাব গ্রামে দেখা যাচ্ছে। আর গ্রামের মানুষের আরেকটা ছিল, প্রধান বাহন ছিল এক স্থান থেকে অন্য স্থানে, সেটা হচ্ছে নৌকা ছিল। তারা কিন্তু নৌকা দিয়ে চলাচল করতো। কিন্তু আস্তে আস্তে দেখা যাচ্ছে যে নৌকা পরিবর্তে তারা কি হচ্ছে? নৌকা ছিল কিন্তু এই নৌকাটা আরেকটু পরিবর্তন হয়ে আসছে কি? সেলো মেশিনের মাধ্যমে নৌকা, সেই নৌকাগুলোর মাধ্যমে তারা ইঞ্জিন চালিত নৌকা, এইগুলোর মাধ্যমে তারা এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াত করে থাকে। বাংলাদেশের জনসংখ্যার বেশিরভাগ মানুষ কি? মুসলমান। আমরা কি মুসলমান, কিন্তু আমাদের দেশে আরো আরেকটা প্রধান ধর্ম আছে, সেটা হিন্দু। হিন্দু ধর্মের সংখ্যা অনেক বেশি। তো আমাদের এছাড়া আরো দুটি সম্প্রদায়ের লোক আছে, যারা খ্রিস্ট ও বৌদ্ধ, কিন্তু তাদের সংখ্যা কম, কিন্তু হিন্দুর সংখ্যা বেশি। তারপর আমরা একে অন্যের সংস্কৃতির আদান প্রদানের মাধ্যমে আমাদের জীবন অতিবাহিত করে থাকি। তারপর হচ্ছে উৎসব। তারপরে পয়েন্টটা ছিল কি? গ্রামীণ বাংলাদেশের গ্রামীণ সংস্কৃতির দ্বিতীয় পয়েন্টটা কি ছিল? উৎসব ও বিনোদন। উৎসব, গ্রামে উৎসব হয়, যেমন গ্রামীণ, যেমন পহেলা বৈশাখ হয়, তারপরে হচ্ছে কাবাডি খেলা হয়, গরুর ষাঁড় দৌড় হয়, নৌকা বাজ হয়। এইসব
উৎসব ও বিনোদনের মাধ্যমে গ্রামীণ মানুষের একটা আনন্দ উল্লাসের ব্যবস্থা হয়ে থাকে। আর তাদের বিয়ের উৎসব, তারপরে হচ্ছে তোমার মেলা, নবান্ন উৎসব, ব্যবসায়ীদের হালখাতা উৎসব, এগুলো করে থাকে। আর নবান্ন উৎসবটা হয় তারা নতুন নতুন যখন ফসল ঘরে তুলে, তখন প্রত্যেকটা গ্রামের পরিবাররা কি করে একই সঙ্গে একই দিনে দেখা যায় যে নতুন চাল দিয়ে পিঠা তৈরি করে। এই উৎসবটা আমরা কি বলি? নবান্ন উৎসব, নতুন ধান ঘরে তোলার যে উৎসব। এই উৎসবগুলো গ্রামীণ সমাজে করে থাকে। এছাড়া আছে মুসলমানদেরও আমাদের কিছু উৎসব আছে। সেটা হচ্ছে ঈদ, দুটি ঈদ আছে, একটি ঈদুল আজহা ও অন্যটি ঈদুল ফিতর। এছাড়াও আছে শবে কদর, শবে বরাত ও ঈদুল মিলাদুন নবী। এই উৎসবগুলো পালন করা হয়ে থাকে। হিন্দু মুসলমান ধর্মের পাশাপাশি আছে হিন্দু ধর্মে অনুসারীরাও তাদের পূজা, তাদের সারা বছর পূজা থাকে। তাদের মধ্যে বেশি উল্লেখযোগ্য পূজাগুলো হচ্ছে দুর্গা পূজা, কালী পূজা, সরস্বতী পূজা। এই পূজাগুলো তারা করে থাকে। অন্য ধর্মের লোকেরাও আছে, তারা তাদের বৌদ্ধ পূর্ণিমা পালন করে ও খ্রিস্ট ধর্মের উৎসব পালন করে থাকে। এবং বৌদ্ধ ধর্মে আবার বুদ্ধ পূর্ণিমা উৎসব পালন করে থাকে। এর মাধ্যমে দেখা যাচ্ছে গ্রামীণ সংস্কৃতি উৎসব ও বিনোদনের মাধ্যমে একে অন্যের সংস্কৃতি আদান প্রদানের মাধ্যমে সবাই একত্রে বসবাস করে থাকে। এখন আমরা পড়ব বাংলাদেশের সংস্কৃতি কি, দ্বিতীয় পাঠের আরেকটা যে শহরের কথা বলেছিলাম। এখন আমরা পড়ব শহরের সংস্কৃতি। মানুষের শহরের সংস্কৃতিকে আবার দুই ভাগে ভাগ করা যায়। দেখো, গ্রামীণ সংস্কৃতি একটু গ্রামীণ সংস্কৃতি এতক্ষণ পর্যন্ত আমরা উৎসব, অর্থনৈতিকভাবে জীবন প্রণালী, এই সব কিছু পড়লাম। দেখো, গ্রামের মানুষের মধ্যে কিন্তু একটা আদান প্রদানের ব্যবস্থা আছে। একজন আরেকজনের খোঁজ খবর রাখে, একজন আরেকজনের বিপদ আপদের মধ্যে সহযোগিতা করে। কিন্তু শহরের সংস্কৃতিটা একটু ভিন্ন, কারণ আমরা শহরের মানুষ কিন্তু একেবারে ঘর খুঁটোর মতো থাকি। প্রত্যেকটা মানুষের যার যার সীমার মধ্যে থাকে। একই ফ্ল্যাটে দেখবে একসঙ্গে 8-10টা ফ্ল্যাট একই বিল্ডিংয়ে, কিন্তু পাশাপাশি থেকেও কেউ কারোর সম্পর্কে কিছুই জানেন, সে কোথায় থাকে, কি সমাচার, বা তার ছেলে মেয়ে কেমন আছে, কেউ কারোর সঙ্গে জানে না। এবং শহরের বাচ্চারা কিন্তু খোলা মাঠ পায় না। যেখানে গ্রামের মানুষ খোলা মাঠ পায়, সেখানে শহরের মানুষ খোলা মাঠ পায় না। তারা কি করে, ঘরে আবদ্ধ থেকে এভাবে তারা বড় হয়ে ওঠে। এবং শহরের মানুষ হচ্ছে অকৃষি পেশায় নিয়োজিত, ডাক্তার, উকিল, শিক্ষক, ব্যবসায়ী ও কলকারখানার মাধ্যমে তারা কি করে, জীবিকা নির্বাহ করে থাকে। তারপর হচ্ছে উৎসব ও বিনোদন। শহরের মানুষের উৎসব একটু ভিন্ন, জাঁকজমকভাবে পূর্ণ করে থাকে। পহেলা বৈশাখ আছে, তারপর আছে পহেলা ফাল্গুন মাসের 1 তারিখে এই উৎসবগুলো করে থাকে। তার মধ্যে আবার শহরে নতুন আরেকটা উৎসব যুগ হয়েছে, সেটা হচ্ছে 21শে বই মেলা। সেটা খুব আনন্দ বিনোদনের মাধ্যমে পালন করে থাকে। দেখা যায় যে শহরের চেয়ে গ্রামের মানুষের মধ্যে একটা সম্পর্ক ভালো থাকে, তাদের মধ্যে একটা আদান প্রদানের সম্পর্ক আছে। কিন্তু শহরের মানুষের মধ্যে এই আদান প্রদানটা নেই, যে একজনের আরেকজনের খোঁজ খবর রাখে না। ছেলেমেয়েরা এত একটু আগে গ্রামীণ সংস্কৃতির মধ্যে চলাফেরার মধ্যে তারা মাইলকে মাইল হাঁটতে পারে, দূর দূরান্তে স্কুলে কলেজে যেতে হয় সে পায়ে হেঁটে। কিন্তু শহরের মানুষ আমরা কি করছি, এখান থেকে ওখানে গেলে হয় ইঞ্জিন চালিত কোনো যানের মাধ্যমে আমরা চলাফেরা করে থাকি। রিক্সা, অটো, বাস, এগুলো প্রাইভেট কার, যার যার যে ব্যক্তিগত গাড়ি আছে তারাও সেটা দিয়ে ব্যবহার করে থাকে। আমরা হাঁটতেই পারি না, কিন্তু শহরের মানুষ, গ্রামের মানুষ সেটা পায়। এবং গ্রামের মানুষের সাথে একটা প্রকৃতির একটা সম্পর্ক আছে। কিন্তু শহরের মানুষ কি হচ্ছে, আমরা প্রকৃতি থেকে অনেক বিচ্ছিন্ন, কারণ আমরা ঘরের মধ্যে আবদ্ধ থাকি। এখানে এই ঘরের ভিতরে বাচ্চাগুলো বড় হয়, তারা ইলেকট্রিক যন্ত্রের মাধ্যমে তাদের খেলাধুলা অভাব পূরণ করে থাকে।
কিন্তু গ্রামে মানুষ খোলা মাঠে তারা খেলাধুলা করে এবং তাদের মধ্যে তারপর দেখা যায় যে বাংলাদেশের সংস্কৃতি শহর ও গ্রামের সংস্কৃতির মধ্যে অভিন্ন কোনো পার্থক্য নেই। কিছু কিছু দেখা যাচ্ছে যে শহরের সংস্কৃতি গ্রামে প্রভাব পড়ছে এবং গ্রাম আস্তে আস্তে কি হচ্ছে শহরমুখী হয়ে যাচ্ছে। তো তোমরা আজকের পাঠটা 1, 2 ও 3 ভালো করে পড়বে। এ থেকে তোমরা প্রশ্ন পড়বে হচ্ছে শহরের সংস্কৃতি ও গ্রামীণ সংস্কৃতির মধ্যে পার্থক্য নির্ণয় করো, সেই আলোকে একটি প্রশ্ন তৈরি করবে এবং বাসায় ভালো করে পড়াশোনা করবে। যে পড়াটা পড়িয়েছি সেই পড়াটা অবশ্যই কয়েকবার পড়বে, খাতায় একটু লিখবে, কারণ লিখলে পড়া শেখা হয় বেশি। তুমি 10 বার যে পড়াটা পড়ছো তা একবার যদি লিখে ফেলো তার সমান তুমি বেশি উপকার পাবে। তো আজকে এই পর্যন্ত থাক, পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষা থাকো এবং 5 ওয়াক্ত নামাজ পড়বে এবং আল্লাহর কাছে সাহায্য চাবে যাতে আল্লাহ এই বিপদ থেকে আমাদেরকে পরিত্রাণ দেয়, আমরা যাতে আবার আগের মতো স্বাভাবিক স্কুল কলেজে এবং স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারি। ভালো থাকবে, পড়াশোনা ভালোভাবে করবে, সুস্থ থেকো এবং আমার জন্য দোয়া করো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।